এই ঘটনার বেশ কয়েক মাস কোনো সমস্যা ছিল না, সবকিছু একদম স্বাভাবিক। নাহারুল দাদাও এই ঘটনা ভুলতে বসেছেন। নাহারুল দাদার মাছ ধরার খুব নেশা ছিল। উনি রাতে মাছ ধরতে খুবই পছন্দ করতেন। বেশিরভাগ সময়ই রাত 10টা থেকে 1টা পর্যন্ত উনি মাছ ধরতেন খোলা জাল দিয়ে। অন্য মানুষরাও ওখানে মাছ ধরত, তবে সন্ধ্যার দিকে তারা যেতেন। রাত 9টার দিকে বা 10টার দিকে চলে আসতেন। আর দাদা যেতেন হচ্ছে এই লোকগুলো যখন মাছ ধরে চলে আসতো তারপরে, মানে রাত 10টার দিকে। অবশ্য দাদার দেখা দেখি আরো কয়েকজন লোক তার সাথে মাছ ধরতেন। এক রাতে আনুমানিক রাত 9টার দিকে নাহারুল দাদার অভ্যাস ছিল উনি নিরিবিলি মাছ ধরতে পছন্দ করতেন। সাথে জাল নিতেন, বিড়ি ম্যাচ নিতেন, 4 ব্যাটারির একটা লাইট নিতেন, মাছ রাখার জন্য একটা হাঁড়ি নিতেন এবং একটা বড় ধারালো দা সাথে নিতেন। নাহারুল দাদা ছোট থেকেই কিন্তু এভাবে মাছ ধরার অভ্যাস ছিল, আর উনি খুব সাহসী ছিলেন। একদিন দাদা মাছ ধরছে, অন্য দিনের তুলনায় তেমন মাছ পাচ্ছেন না। এদিকে আকাশে প্রচুর মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। হঠাৎ করে আকাশটা নিকষ কালো হয়ে যায়, চাঁদটাও ডেকে যায় মেঘে। উনার সাথে লাইট ছিল, ওটা দিয়েই উনি মাছ ধরার চেষ্টা করছিলেন। তো দাদা বলেন, রাত আসলে অনেক হয়ে গেছে, আজকে আরো মাছ পাচ্ছি না, আবার বৃষ্টির ভাব চলে আসছে। তো সবকিছু গুছিয়ে উনি বাড়িতে চলে যাবেন এমন একটা সিদ্ধান্ত নেন। উনি সবকিছু গোছানো শুরু করে দিয়েছেন। হঠাৎ দাদার কানে দূর থেকে একটা শব্দ ভেসে আসে, কেউ যেন চাপা সুরে কান্নাকাটি করছে। তিনি এই কান্নার শব্দ শুনে দাদা থমকে দাঁড়িয়ে যান। কান্নার শব্দটা কোন দিক থেকে আসছে এটা উনি বোঝার চেষ্টা করেন। দাদা বুঝতে পারেন উনি যেখানে দাঁড়িয়ে আছেন তার বাম দিক থেকে কান্নার শব্দটা আসছে। উনি সবকিছু ওখানে রেখে যেদিক দিয়ে কান্নার শব্দ আসছে সেই দিক যেতে থাকেন। তো দাদা যতই সামনে যান কান্নার শব্দটি ততই দূরে সরে যেতে থাকে। দাদা মাছ ধরার জায়গা থেকে বেশ কিছু দূরে চলে এসেছেন। হঠাৎ দাদা দেখতে পান খালের ভেতর দিয়ে একটা শাড়ি পরা মেয়ে হেঁটে যাচ্ছে, হাঁটু পর্যন্ত পানির নিচে, বাকিটা উপরে। এই মেয়েটির গলা থেকে কান্নার শব্দ আসছে। নাহারুল দাদা বলে উঠেন, এই মেয়ে তুমি কে? এত রাতে এখানে কি করছো? কান্নাকাটি করছো কেন? তো নাহারুল দাদা চিন্তা করছে আবার আত্মহত্যা করতে আসছে কিনা। পরিবারের সাথে ঝগড়াঝাটি করে একথা বলার পর ওই মেয়েটার কান্না থেমে যায়। মেয়েটি বলে ওঠে, আমার বাড়ি ওইখানে, মানে একটা জায়গাকে ইশারা করে দেখায়। আপনি আমাকে আমার বাড়িতে দিয়ে আসেন, আমি খুব ভয় পাচ্ছি। দাদা বলেন, ঠিক আছে, কিন্তু তুমি কান্নাকাটি করছিলে কেন? উত্তরে মেয়েটি বলে, একটা উঁচু ডিবি আছে সামনে, ওইখানে আমার মায়ের কবর। আমি গভীর রাতে প্রায় আসি মায়ের কবর দেখতে। আমি তো কাছে যেতে পারি না, দূর থেকে দেখি আর কান্না করি। আর পানির ভেতর দিয়ে চলতে আমার ভালো লাগে, এই জন্য পানির মধ্যে দিয়ে হাঁটছি। তো দাদা বলেন, আমি তো অনেক দিন ধরে এখানে যাতায়াত করি, কই তোমাকে তো কখনো দেখি নাই রাতের বেলা। আর ওই ডিবির ওখানে যে কোনো কবর আছে এটা তো আমি জানি না। তো যাই হোক, দাদা বলেন যে তোমার তো এত রাতে এখানে আসা ঠিক হয়নি, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। এই বলে নাহারুল দাদা খালের উপরে মাটি দিয়ে হাঁটছেন, আর ওই মেয়েটি সে কিন্তু মাটিতে উঠছে না, হাঁটু পানির উপর দিয়ে হাঁটছে, আর হাঁটু পর্যন্ত পানি আর কি। বেশ কিছুটা যাওয়ার পরও ওই মেয়েটি কিন্তু উঠছে না। দাদা বলে যে তুমি পানি থেকে উঠো, তোমাকে পৌঁছে দিয়ে আসি, কিন্তু সে উঠে না। হঠাৎ করে মেয়েটি বলে ওঠে যে আপনি এখন যেতে পারেন, এখন আমি একাই চলে যেতে পারবো। এই কথাটি বলার সাথে সাথেই ওই মেয়েটি মুখ ঘুরিয়ে দাদার দিকে খুব ভালো করে তাকায়। এতক্ষণ কিন্তু ভালো করে সে মুখ দেখাচ্ছিল না, তার চুল দুপাশে ঝুলানো ছিল, চেহারাটা ভালো করে দেখা যাচ্ছিল না। তো যখন তাকিয়েছে
দুপাশের চুল ওই মেয়েটি সরিয়ে দেয়। তখন প্রথমবার দাদা তার জীবনের সবচাইতে সুন্দর চেহারার কোনো মেয়েকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। এত সুন্দর মেয়েকে তিনি কখনো জীবনে দেখেননি। তো হঠাৎ করে পিছন থেকে একটা কণ্ঠে দাদার নাম ধরে ডেকে ওঠে, এই নাহারুল, এই বলে ডেকে ওঠে। দাদা আবার পিছন দিকে তাকিয়ে দেখেন যে কেউ নাই, কে আমাকে ডাক দিল। আবার সামনের দিকে তাকিয়ে পাশে তাকিয়ে দেখেন এই মেয়েটিও নাই। দাদা বুঝতে পারলেন না যে এত দ্রুত মেয়েটি কোথায় গেল। তো দাদা কি করেন, আবার তার মাছ ধরার জায়গায় চলে আসেন, আবার সবকিছু গুছিয়ে বাড়ি চলে আসেন। উনি বাড়িতে চলে আসেন, কিন্তু রাতের ওই কথা কাউকে বলেন না। পরদিন দাদার মনে শুধু একটাই প্রশ্ন উকি দিচ্ছিল, এত সুন্দর মেয়েটা হঠাৎ করে কোথা থেকে এলো, কোথায় চলে গেল। পরদিন রাতে আবার এই নাহারুল দাদা মাছ ধরতে যান। দাদা এক মনে মাছ ধরছেন, হঠাৎ করে উনি পিছন দিকে তাকিয়ে দেখেন সেই মেয়েটি আজকেও একই পোশাক পরে দাঁড়িয়ে আছে, তবে আজকে আর কান্নাকাটি করছে না। দাদা ওই মেয়েকে দেখে একটু চমকে যান। তখন ওই মেয়েটাকে দাদা জিজ্ঞেস করে বলে, আচ্ছা সত্যি করে বলো তো তুমি কে? তখন ওই মেয়েটি বলে, আমি সত্যি বললে আপনি ভয় পাবেন না তো? তখন দাদা বলেন, ভয় পেলে কি এই রাতে এই জায়গায় আমি মাছ ধরতে আসতাম? তখন মেয়েটি বলে, আমি মানুষ না, আমি পরী। আমি এখানেই থাকি, প্রতিদিন আপনাকে দেখি, আপনাকে আমার ভালো লাগে। আমি মানুষের রূপ নিয়ে এখানে এসেছি। আমি এটা জানি যে আপনার অনেক সাহস। এ কথা শুনে দাদা কিছুটা স্তম্ভিত হয়ে যান। তখন এই পরীটা বলে, আপনি আমার কথা কাউকে বলবেন না, তাহলে আপনারও ক্ষতি হতে পারে, আবার আমারও ক্ষতি হতে পারে। এরপরে এই নাহারুল দাদা একটা মোহের মধ্যে পড়ে যান। ওই পরীটা গভীর রাতে দাদার ওখানে আসতো, দাদা মাছ ধরতো, ওই পরীটাও পাশে হাঁটাহাঁটি করত। দাদারও ভালো লাগতো, মানে দাদা প্রতি রাতে মাছ ধরতে আসবেনি, যত যাই হোক না কেন। মানে তার মধ্যে একটা এমন ঘোর কাজ করছে যে ওখানে না আসলে তার ভালো লাগছে না। আর ওই যে পরীটা দাদার জন্য মাঝে মধ্যে অনেক ফলমূল নিয়ে আসতো। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। বাড়ির লোকজন খেয়াল করছে নাহারুল দাদা প্রতিনিয়ত আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। দাদার পরিবার তাকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তোর কি কোনো সমস্যা হয়েছে, কোনো অসুখ পড়েছে? দাদা বললেন, না তো, কোনো সমস্যা হয়নি। তো দাদার শরীর যখন বেশি খারাপ হওয়া শুরু করলো, তখন তার পরিবার থেকে দাদাকে রাতে মাছ ধরতে যেতে কঠোরভাবে নিষেধ করে দেওয়া হয়। দাদাও খেয়াল করেন তার শরীর আসলেই আগের থেকে অনেক শুকিয়ে গেছে, শরীরে বেশি একটা শক্তি পান না। তো দাদা আর মাছ ধরতে যান না। দাদা যখন কয়েকদিন মাছ ধরতে যান নাই, একদিন দাদা রাতের বেলা জানালার কাছে টক 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 শব্দ শুনতে পান। তখন উনি বলেন যে এই কে? তখন একটা সুন্দর সুরেলা কণ্ঠে কেউ বলে ওঠে, আমি। নাহারুল দাদা তো বুঝতে পারেন সেই পরীটা এসেছে। উনি জানালা খুলে দেখেন আসলেই সেই পরীটি দাঁড়িয়ে আছে। এই পরীটি ইশারায় তাকে বাইরে যেতে বলছেন এবং তাকে বলছে যে আস্তে করে বাইরে আসো, কেউ যেন বুঝতে না পারে। তো দাদা আস্তে আস্তে দরজা খুলে বাইরে যান। দীর্ঘ সময় কথাবার্তা বলে আবার চুপি চুপি কথা বলে তার ঘরে চলে আসেন। এভাবে প্রতি রাতে ওই পরীটা তার কাছে আসতো এবং কথা বলতো। একদিন কি হয়েছে, এই নাহারুল দাদার আব্বা রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার সময়
উনি দেখেন যে ঘরের পাশে তার ছেলে কারোর সাথে কথা বলছে, কিন্তু সামনে কেউ নাই। উনি কিছুটা আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকেন। উনি দেখেন পুরো সময়টা এই নাহারুল দাদা একা একা কথা বলছে, কিন্তু তার পাশে কেউ নাই। নাহারুল দাদার ভাষ্য মতে ওই সময় নাকি বাড়ির এক পাশে তাকিয়ে ওই পরীটা ভয় পেতে থাকে, যেমন নাবালক কোনো বাচ্চা যেভাবে ভয় পেতে থাকে ঠিক সেভাবে ভয় পেতে থাকে। যখনই নাহারুল দাদা জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ কেন, বলে তোমার আব্বা এদিকে আসছে। তখন নাহারুল দাদা আবার ওই দিকটাতে তাকিয়েছেন, সত্যি তার বাবা আসছে। আবার সামনের দিকে তাকিয়ে দেখে ওই পরীটা নেই। তখন আবার নাহারুল দাদার আব্বা এসে নাহারুল দাদাকে বলে, কিরে তুই এতক্ষণ কার সাথে কথা বলছিলি? তখন নাহারুল দাদা মিথ্যা বলার চেষ্টা করে, কিন্তু ওনার আব্বা বুঝে ফেলেন যে কোনো একটা উদ্দেশ্য জগতের কারোর সাথে উনি কথা বলছিলেন। এরপর উনার আব্বা উনাকে ঘুমিয়ে যেতে বলেন। এরপর উনি ঘুমিয়ে পড়েন। উনার আব্বা ওই দিন রাত সারা রাত উনার দরজার পাশে বসেছিলেন, ঘুমান নাই। ফজরের আজানের পর উনি ঘুমাতে গিয়েছিলেন। পরদিন সকালবেলা বাড়িতে এই নাহারুল দাদার আব্বা তার বন্ধুকে নিয়ে আসেন। তিনি ওই সময়ে খুব নাম করা একজন আলেম ছিলেন। তো তিনি এলে নাহারুল দাদাকে জিজ্ঞেস করেন, নাহারুল, রাতের বেলা তুমি কার সাথে কথা বলো, কার সাথে দেখা করো, সত্যিটা বলো। যদি সত্যিটা বলো তাহলে কিন্তু তোমাকে আমরা বাঁচানোর চেষ্টা করব, আর যদি সত্যিটা না বলো, গোপন করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখন নাহারুল দাদা চিন্তা করছেন যে সত্যিটা যদি বলি, এই সুন্দরী পরীটা তো আমার কাছে আর যদি না আসে তাহলে তো আমার ভালো লাগবে না। তো উনি আসলে ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু নাহারুল দাদা তো আসলেই তখনও এটার ভয়াবহতা বুঝতে পারেন নাই। ওই যেই ভদ্রলোক এসেছেন, যাকে নাহারুল দাদার আব্বা নিয়ে এসেছিলেন, উনি বলছেন যে নাহারুল, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা মনে হচ্ছে তুমি ভালো কোনো জিনিসের পাল্লায় পড়ো নাই, তুমি খুব খারাপ কোনো জিনিসের পাল্লায় পড়েছ, তুমি একটা মোহে পড়ে গিয়েছ। বাবা সত্যিটা বলো, না হলে কিন্তু তোমার বিশাল বিপদ হয়ে যাবে। এই কথা শোনার পর নাহারুল দাদা কিছুটা ঘোর কাটে। উনি চিন্তা করেন যে আসলেই তো আমার শরীর এভাবে শুকিয়ে যাচ্ছে কেন। তো উনি ওই যে মাছ ধরার যে ব্যাপারটা, এটার সব কিছু খুলে বলেন, কিভাবে কি হয়েছে, পরীটার সাথে কিভাবে দেখা হয়েছে। এই কথাগুলো শোনার পর ওই আলেম বলেন যে ওরে নাহারুল, এটা তো কোনো পরী না রে, এটা ভয়ঙ্কর এক পিশাচিনী। ও সুন্দর রূপ ধরে তোমার কাছে এসে প্রতিনিয়ত তোমার অগোচরেই তোমার শরীর থেকে অল্প অল্প করে রক্ত চুষে খেয়ে যাচ্ছে। ওর ইচ্ছে তোমাকে তিল তিল করে মেরে ফেলা। খবরদার, এখন থেকে তুমি ডাকলেও সাড়া দিবা না। আর বাড়ির সবাইকে আলেম বলে দেন ও যেন কয়েকদিন একা একা কোনোভাবেই না থাকে। ওর সার্বক্ষণিকভাবে আপনারা সাথে থাকবেন। রাতের বেলা ও যেন একা একা না ঘুমায়। তো উনি এটাও বলে দেন, আমি যত দ্রুত সম্ভব ওই ভয়ঙ্কর পিশাচিনীকে বন্দি করব। এই বলে আলেম চলে যান। তো একদিন পরেই আলেম নাহারুল দাদার আব্বাকে খবর পাঠান এবং বলেন, ওই পিশাচিনীটা একটা সমাধান করেছি, কখনো আর হয়তোবা সে জ্বালাতন করতে আসবে না। তো নাহারুল দাদার আব্বা এসে নাহারুল দাদাকে জানান যে আর কোনো সমস্যা নাই, তবে আগের মতো এভাবে রাত বিরাতে আর চলাচল করো না। তো এরপর কিন্তু কেটে যায় 9টি বছর। নাহারুল দাদার বিয়ে হয়ে যায়। দাদা এই সব কিছু ভুলে গিয়েছেন। একদিন গভীর রাতে ঘটে এক ভয়ানক ঘটনা।
নাহারুল দাদা তার 3 বন্ধু চুয়াডাঙ্গার জেলার কোনো একটা গ্রাম দিয়ে আসছিলেন। ওই গ্রামের উপর দিয়ে একটা নদী চলে গেছে, ওই নদীর উপরে একটা ব্রিজ ছিল। তো নাহারুল দাদা আর তার 3 বন্ধু যখন এই ব্রিজের কাছে চলে আসেন, হঠাৎ করে ওই 4 জনই খেয়াল করেন ব্রিজের উল্টো পাশ থেকে একটা ধমকা বাতাস নাহারুল দাদাদের দিকে আসছে। ব্রিজের আশেপাশে যে গাছগুলো ছিল সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে বাতাসটা এদিকে আসছে। তো এই বাতাসটা দেখে তাদের কাছে স্বাভাবিক মনে হয় না, কারণ আশেপাশে কোনো বাতাস ছিল না। নাহারুল দাদা এবং তার বন্ধুরা কিন্তু এখনো ব্রিজের উপর উঠেন নাই, মানে উঠবে ভাব। হঠাৎ করে মনে হলো যে বাতাসটা ব্রিজের মাঝে এসে থেমে গেল এবং ওখানে একটা ঘূর্ণিপাকের মতো হচ্ছে। নাহারুল দাদা দেখতে পাই এই সেই পরীটা যার সাথে 9 বছর আগে দেখা হতো। তো নাহারুল দাদাকে পরীর দেশে ওই পরীটা নিয়ে যেতে চাইতো। সর্বশেষে একটা আলেমের দ্বারা তাকে বন্দি করা হয়। এই জিনিসটা দাদাকে ডাকতে থাকে এবং বলে, ভেবেছিলাম তোকে তিলে তিলে মারবো, কিন্তু পারি নাই। তোর জন্য আমি 9টা বছর বন্দি হয়েছিলাম, আজ কোনো রকমে ছাড়া পেয়েছি। আমি তোকে এখন আমার সাথে নিয়ে যাব। এই দৃশ্য দেখে দাদা কিছুটা ভয় পেয়ে যান। যদিও সে ভয়ঙ্কর সুরতে আসে নাই, কিন্তু এই ধরনের কথা বলছে। এইদিকে দাদার সাথে যারা দাঁড়িয়ে আছে ওই 3 বন্ধুও কিন্তু দাঁড়িয়ে আছে। দাদা আবার তার 3 বন্ধুকে জিজ্ঞেস করছে, এই তোরা ব্রিজের উপর কি কিছু দেখতে পাচ্ছিস? তখন ওই 3 বন্ধু একসাথে বলে ওঠে, আমরা 3 জনই একটা বিশাল আকৃতির নীল সাপ দেখতে পাচ্ছি। ঠিক ব্রিজের মাঝখানে ফনা তুলে দাঁড়িয়ে আছে। এত বড় সাপ আমরা জীবনে কখনো দেখি নাই। তো দাদা বুঝতে পারেন উনি যেটা দেখছেন তার বন্ধুরা সেটা দেখছেন না, আবার তার বন্ধুরা যেটা দেখছে উনি সেটা দেখছেন না। তখন দাদা ওই বন্ধুকে বলেন, এটা স্বাভাবিক কিছু না রে, সবাই যে যতটুকু দোয়া দুরুদ পারিস পড়তে থাক, কিন্তু খবরদার কেউ দৌড় দিবি না। একসাথে থাকলে ইনশাল্লাহ আমাদের কোনো বিপদ হবে না। তো এর মধ্যে ওই জিনিসটা দাদাকে একা ওই ব্রিজের উপর আসতে বলে, যে নাহারুল একা একা এই ব্রিজের উপরে আয়। এই কথা কিন্তু শুধু দাদা শুনতে পাচ্ছে, তার 3 বন্ধু কিন্তু শুনতে পাচ্ছে না, কিন্তু তারা মাঝে মধ্যে সাপের ফুসফুস আওয়াজ শুনতে পাচ্ছে। কিন্তু দাদা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে যতটুকু দোয়া দুরুদ উনি পারেন এটা পড়ছেন। এর মধ্যে ওই যে সুন্দর চেহারার ওই পরী আস্তে আস্তে তার রূপ পরিবর্তন করতে থাকে। এক পর্যায়ে সে ভয়ঙ্কর কঙ্কাল রূপে হাজির হয়। নাহারুল দাদা বুঝতে পারে এটা হচ্ছে সেই পিশাচিনী যেটা সিনেমা দেখে ফেরার পথে ওই ডুবার মধ্যে উনি দেখেছিলেন এবং রাস্তায় তাকে মেরে ফেলার চেষ্টা করছিল। তাকে ছেড়ে যাওয়ার আগে বলেছিল যে তোকে আমি ছাড়বো না। তো দাদা বুঝতে পারেন আজকে তার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে, আর এই পিশাচিনীটাই তাকে ওই মাছ ধরতে যাওয়ার সময় সুন্দর চেহারা নিয়ে এসেছিল, নিজেকে পরী বলে পরিচয় দিয়েছিল, তাকে ফলমূল খাওয়াতো। তো নাহারুল দাদা বুঝতে পারেন নাই যে এইটাই ওইটা। এদিকে কি হয়েছে, ওই পিশাচিনী তার রূপ আবারও পরিবর্তন করতে থাকে। নাহারুল দাদা দেখতে পাই যে ওই জিনিসটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এদিকে দাদা তার ওই 3 বন্ধুকে আবারও জিজ্ঞেস করে, তোরা কি দেখছিস এবার? তখন 3 জনই বলে, ওই নীল সাপটা এখন কালো কুচকুচে রঙের হয়ে গেছে। হঠাৎ ওই পিশাচিনী নদীর দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার করতে থাকে। তখন 4 জনই খেয়াল করে যে নদীর একটা সাইডে, মানে ভেতরে আর কি, মনে হচ্ছে পাক সৃষ্টি হচ্ছে এবং ওই পাকের ভেতর থেকে একটা লম্বা একটা জুব্বা পরিহিত কেউ একজন উঠে এসে পানির উপর হেঁটে হেঁটে ওই ব্রিজের উপরে আসে এবং
তার এক হাতে লোহার শিকলের মতো কিছু একটা, যেটা দিয়ে নদীর উপর দিয়ে ব্রিজের উপরে উঠে আসছে। আর উনার কারণে এই পিশাচিনী ভয়ে চিৎকার করছে। আর সাদা জুব্বা পরা ওই লোকটি শিকলের একটা অংশ দিয়ে ওই পিশাচিনীটাকে বেঁধে ফেলেন। আর ওই পিশাচিনী বলে উঠে নাহারুল দাদাকে, আমি আবার যেদিন মুক্ত হব, তুই যেখানেই থাকিস না কেন, আবার তোর কাছে আমি আসব। এরপর ওই জিনটা সকলের সামনেই ওই শিকল সহ পিশাচিনীকে নদীর দিকে ছুঁড়ে মারে। তখন ওই জিনটা এই চারজনকে বলে ওঠে, আর কখনোই তোমরা রাতের বেলা এই ব্রিজের উপর দিয়ে যাবা না। তো এর মধ্যে নাহারুল দাদার এক বন্ধু, যার বাড়ি ছিল সরোজগঞ্জ নামক এলাকায়, তার নাম ছিল মিজান। তার মাথায় একটা জিনিস মনে পড়ে যায়। সে তার মুরব্বীদের মুখ থেকে শুনছে যে যদি রাতের বেলায় অস্বাভাবিক লম্বা জুব্বা পরিহিত কাউকে দেখতে পায়, তাহলে ধরে নিতে হবে সে ভালো কোনো জিন। যদি তার পা চেপে ধরতে পারো এবং পা ধরা অবস্থায় যদি তার কাছে কোনো কিছু চাও, যা চাবা তাই সে তোমাকে দিবে। এই মিজান আবার কি করছেন, আচমকা দৌড়ে জিনের কাছে যাওয়া শুরু করে এবং ওই জিনটার পা চড়িয়ে ধরতে যায়। তখনই ওই জিনটা ওখান থেকে সরে যায় এবং মিজানকে কষে দেয় এক থাপ্পড়। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে যে থাপ্পড় দিল মিজানকে, মিজানের তো ব্যথা পাওয়ার কথা, অথচ অদৃশ্যভাবে ওখানে থাকা নাহারুল দাদা এবং আরো দুইজন, মানে থাপ্পড় দিল মিজানকে, বাকি আরো তিনজন থাপ্পড়ের আঘাত পেলেন। একই থাপ্পড় একসাথে চারজনের গালে লেগেছে। এই থাপ্পড় খাওয়ার সাথে সাথে মিজান অজ্ঞান হয়ে যায়। তখন ওই জিনটা তিনজনের উদ্দেশ্য বলে ওঠে, যাও, এই ছেলেটাকে তোমরা নিয়ে যাও। ও যে কি উদ্দেশ্যে আমার কাছে এসেছে আমি কিন্তু বুঝতে পেরেছি, এজন্য ওকে থাপ্পড় দিয়েছি। কিন্তু ও যখন আমার দিকে আসতে চাইছে, তোমরা তো ইচ্ছে করলে আটকাতে পারতে, তোমরা তো তা করোনি। তাই এই থাপ্পড়ের আঘাত অদৃশ্যভাবে তোমাদেরকেও দিয়েছি। এই কথা বলে এই জিনটি যেভাবে এসেছিল ঠিক সেভাবে নদীর নিচে চলে যায়। তো তিনজন মিলে মিজানকে ধরে ব্রিজের কাছে এক বাড়িতে নিয়ে চোখে মুখে পানি ঢেলে মিজানকে জ্ঞান ফেরানো হয়। তো এখনো এই নাহারুল দাদার কানে সেই কথাটি বাজে, আমি যদি আবার মুক্ত হই তোর কাছে আসব আর তোকে কিন্তু নিয়ে যাব। নাহারুল দাদা বাড়ি এসে আবার সেই আলেমদের কাছে যান এবং গত রাতের সব ঘটনা খুলে বলেন। আলেম তাকে বলেন যে ওই রাতে ওই পিশাচিনীটাকে উনি বোতলবন্দি করতে যখন যাবেন, তখন একটা ভালো জিন এসে খুব করে অনুরোধ করে যে ওর তো বয়স কম, ও বুঝে না, তো তুমি ওকে বোতলবন্দি করো না, আমি আমার মতো করে ওকে বন্দি করে রাখবো, যাতে করে কখনো নাহারুলের কাছে আসতে না পারে। জিনের কথায় আশ্বস্ত হয়ে তাকে বোতলবন্দি না করে উনি ছেড়ে দিয়েছিলেন। তো কোনো কারণে ওই জিনটার নজর এড়িয়ে সে সরে এসেছিল এবং এসেই নাহারুল দাদাকে বিরক্ত করা শুরু করেছিল। ওই জিনটি যখন বুঝতে পেরেছিল যে ও আবার সে এই নাহারুল দাদার কাছে এসেছে, সাথে সাথে ওই জিনটি ওখানে চলে আসে, আবার তাকে খুব ভালো করে বন্দি করে নিয়ে যায়। এরপর ওই আলেম বলেছিলেন যে আপাতত কোনো ভয় নেই, এখন দাদার বর্তমান বয়স 65-ও বেশি। এরপরে এখন পর্যন্ত ওই পিশাচিনীর সাথে দাদার আর দেখা হয়নি। এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।